আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের আগের ভিডিওতে আমি রক্ত সংবহন, বিভিন্ন প্রকারের সংবহন, মুক্ত সংবহন, বদ্ধ সংবহন এবং রক্তের উপাদান সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে দিয়েছি এবং অ্যানিমেটেড ওয়েতেও আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকে তোমাদের আমি রক্তের গ্রুপ এবং রক্ততঞ্চন কি করে হয় সেই সম্বন্ধে বলবো খুব সহজ করে। আজ থেকে প্রায় ১০০ বছর আগে, ১০০ বেশি বছর, ১২৫-৩০ বছর আগে ভিয়েনায় যখন চিকিৎসার জন্যে সমস্ত মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যেত, তখন সেইখানে ভিয়েনার এক চিকিৎসক আবিষ্কার করেন যে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে যখন রক্তের প্রয়োজন হয়ে পড়ে, তখন তার শরীরে রক্ত যখন দেয়া হয়, তখন কিছু মানুষের ক্ষেত্রে সেটা ঠিক হয়ে যায়, আবার কিছু প্রচণ্ড যন্ত্রণার সাহায্যে সেই মানুষটি মারা যেত। এটা ব্যথিত করেছিল কার্ল ল্যান্ডস্টাইনারকে। ল্যান্ডস্টাইনার তিনি দেখেন যে লোহিত রক্তকণিকার ওপরে কিছু অ্যান্টিজেন থাকে এবং রক্ত রসে কিছু অ্যাগ্লুটিনিন অ্যান্টিবডি থাকে। তার উপরে ভিত্তি করে তিনি পরবর্তী ক্ষেত্রে ১৯০১ সালে কার্ল ল্যান্ডস্টাইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন। সেই রক্তের গ্রুপের মধ্যে অ্যাগ্লুটিনোজেন এ থাকে, বি থাকে, এবি আর ও। এই রক্ত গ্রুপটাকে বলা হচ্ছে এবিও পদ্ধতি। আরও এক ধরনের আবিষ্কার তিনি করেন অ্যান্টিজেন, সেটা আরও অনেক বছর বাদে, ৪০ বছর বাদে ১৯৪০ সালে তিনি RH ফ্যাক্টর আবিষ্কার করেন। এগুলো সব আমরা ভিডিওর সাহায্যে দেখব, কিছুটা কিছুটা আবার জেনে নেব কিরকমভাবে রক্তের গ্রুপগুলো হয়ে থাকে। লোহিত রক্তকণিকার অ্যাগ্লুটিনোজেনের উপরে বেস করে অর্থাৎ নির্ভর করে রক্তের গ্রুপগুলো আমি আলোচনা করছি। এ গ্রুপের রক্তে অ্যাগ্লুটিনোজেন এ থাকবে, বি গ্রুপের রক্তে অ্যাগ্লুটিনোজেন বি থাকবে, এবি গ্রুপের রক্তে অ্যাগ্লুটিনোজেন এও থাকবে এবং অ্যাগ্লুটিনোজেন বিও থাকবে, আর ও গ্রুপের রক্তে কোনো অ্যাগ্লুটিনোজেন থাকবে না। এছাড়াও রক্তরসে এ গ্রুপের রক্তে থাকবে অ্যাগ্লুটিনিন, মনে রাখতে হবে অ্যাগ্লুটিনিন বিটা, আর বি গ্রুপের রক্তে থাকবে অ্যাগ্লুটিনিন আলফা, আর এবি গ্রুপের রক্তে কোনো নেই। কি নেই না, অ্যাগ্লুটিনিন নেই বা অ্যান্টিবডি নেই। সেই জন্যে এবি গ্রুপের রক্ত সমস্ত রক্তকে গ্রহণ করতে পারে। কেন না, এর মধ্যে কোনো রক্তরসে কোনো অ্যাগ্লুটিনিন নেই বা অ্যান্টিবডি নেই, যার ফলে এ সবার কার থেকে রক্ত গ্রহণ করতে পারে। সেই জন্য এবি গ্রুপের রক্তকে বলা হচ্ছে ইউনিভার্সাল ব্লাড রিসিপেন্ট। তাহলে সেই আগেকার দিনের যে রক্ত দানের যে পদ্ধতি, তার উপরে বিচার করে কিন্তু এই এবিও সিস্টেম করা হয়েছে। রক্ত গ্রুপের খুব সহজ। তাহলে এই গ্রুপের রক্ত কাকে দিতে পারবে? এই গ্রুপের রক্তকে দিতে পারবে, প্লাস হচ্ছে ও গ্রুপের কাছ থেকে সে রক্ত নিতে পারবে। এরকম করে যে যার গ্রুপের রক্ত সে নিতে পারে। তাছাড়াও যদি প্রয়োজন হয় তখন সেই গ্রুপের ছাড়াও তারা ও গ্রুপের রক্ত নিতে পারে। কেন? ও গ্রুপের রক্তকে বলা হচ্ছে ইউনিভার্সাল ব্লাড ডোনার। এদের মধ্যে কোনো অ্যাগ্লুটিনোজেন থাকে না। লোহিত রক্তকণিকার অ্যাগ্লুটিনোজেন ফাঁকা, মনে রাখবে শূন্য, শূন্য মানে হচ্ছে ফাঁকা, অর্থাৎ ও গ্রুপের রক্তে কোনো কিছু অ্যাগ্লুটিনোজেন নেই। মনে রাখার সুবিধার জন্য কি মনে রাখতে হবে? ও মানে ফাঁকা শূন্যস্থান, সেই জন্য অ্যাগ্লুটিনোজেন কোনো কিছু নেই। সেই জন্য নেই বলেই কি করে না, এ ও গ্রুপের রক্ত সব রক্ত শ্রেণীগুলোকে রক্ত দিতে পারে। তাহলে রক্ত গ্রুপ সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম। এবার তারপরেও দেখা গেল কি না, রক্ত গ্রুপ যখন তৈরি করা হলো, তারপরেও দেখা গেল যে কিছু সমস্যা হচ্ছে। কোনো কোনো প্রাণীর, মানুষের ক্ষেত্রে সেটা যুক্ত হচ্ছে, আবার কিছুদিন বাদে রক্ত নিলে সেটা আবার অ্যাগ্লুটিনেট হয়ে যাচ্ছে, অর্থাৎ রক্ত আবার জমাট বেঁধে যাচ্ছে। তখন ল্যান্ডস্টাইনার আবিষ্কার করেন কি না, ম্যাকাকা রিসেস বলে এক ধরনের বানর আছে আমাদের এখানে এশিয়ার মধ্যে পাওয়া যায়। সেইখানে তিনি লক্ষ্য করেন ১৯৪০ সালে তাদের শরীরে ৩ ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করেন। এ মানে সি, যেহেতু এ বি সব বলা হয়েছে, সি, ডি আর ই। এর মধ্যে ডিটা হচ্ছে খুব এফেক্টিভ। ডিটার অ্যান্টিজেন, ডিটার যে অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন, সেটা হচ্ছে মানুষের শরীরে খুব প্রতিক্রিয়া করে। তখন তিনি এই ডি অ্যান্টিবডিটা তৈরি করলেন। কিরকম ভাবে তৈরি করলেন? রিসেস নামক বানরের শরীরে রক্ত নিয়ে তিনি দিলেন কি না, ঘোড়ার ক্ষেত্রে ইমিউন দেয়া হলো, ঘোড়ার কাছ থেকে তিনি সেই অ্যান্টিবডিটা কালেকশন করলেন রক্তটাকে নিয়ে। তাহলে সেই অ্যান্টিবডিটা নিয়ে সমস্ত মানুষের শরীরে রক্তগুলোকে আবার তিনি ভাগ করলেন। দেখা গেল যে প্রায় 85% লোক
এর রক্তে RH পজিটিভ আর 15% লোকের ক্ষেত্রে RH নেগেটিভ। এটা কি বলছি, এটা আমি ওয়ার্ল্ড ওয়াইড বলছি, মানে সমস্ত পৃথিবীর মধ্যে। কিন্তু ভারতবর্ষ এবং সিঙ্গলের আমাদের শ্রীলঙ্কা, এদের দেহে কিন্তু RH পজিটিভের সংখ্যা কিন্তু সব থেকে বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু RH পজিটিভ দেখা যায়, বিশেষ করে ভারতবর্ষে মানে ভারতবর্ষে বসবাসকারী লোকেদের ক্ষেত্রে RH পজিটিভ বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। RH নেগেটিভ খুব কম আমাদের এই উপমহাদেশের মধ্যে। তা সেই রিসেস নামক বানর থেকে এই অ্যান্টিজেনটা পাওয়া গেছিল বলে এর ফ্যাক্টরটার নাম হচ্ছে RH ফ্যাক্টর। RH পজিটিভ অর্থাৎ প্রত্যেকটা রক্ত গ্রুপকে আবার সাব রক্ত গ্রুপে ভাগ করা হলো। এ যদি তোমার অ্যান্টিবডি RH যদি পজিটিভ হয় এ পজিটিভ, যদি না হয় এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, এবি পজিটিভ এবি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ, এরকম করে রক্ত ভাগ করা হলো। কিসের উপর ভিত্তি করে? না RH ফ্যাক্টরের উপর ভিত্তি করে। এই RH ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ। কেন না, দেখা যায় যে অনেক সময় যাদের কোনো মাতার হয়তো RH ফ্যাক্টর নেগেটিভ, হ্যাঁ, পিতা হয়তো RH পজিটিভ, অর্থাৎ তাদের সন্তান জন্মাবে কিন্তু RH পজিটিভ। এবার এই RH পজিটিভটা মাতার দেহে যখন ভ্রূণ অবস্থায় থাকবে তখন চলে যাবে, চলে গিয়ে তখন কি হবে, মাতার শরীরে RH পজিটিভের অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। তারপরে যখনই অ্যান্টিবডি অ্যান্টি RH যখন পজিটিভ যখন তৈরি হয়ে গেল, তখন তার পরবর্তী ক্ষেত্রে যদি কোনো সন্তান আসে তখন সেই সন্তানের দেহের মধ্যে RH পজিটিভ এবং নেগেটিভের মধ্যে বিক্রিয়া হবে এবং সেই সন্তানটা বা ভ্রূণস্থ বা গর্ভস্থ সন্তানটা কি হবে, এরিথ্রোবায়োটিস ফেটালিস হবে, অর্থাৎ তাদের লোহিত রক্তকণিকাগুলো ফেটে যাবে। কেন না, তাদের মধ্যে RH এর যে রিয়াকশন হবে, ব্লাডগুলো ক্লট করে যাবে, হ্যাঁ, জন্ডিস দেখা যাবে এবং হয়তো বাচ্চাটা মারা যাবে। সেই জন্য বিবাহের পূর্বে RH পজিটিভ বা RH নেগেটিভটা জানা খুব দরকার। যদি RH পজিটিভ বা নেগেটিভ কোনো দম্পতি থাকে সেক্ষেত্রে তাদের ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী তাদের RH অ্যান্টিসিরাম দেওয়া হয় সন্তান জন্মানোর আগের ক্ষেত্রে। এছাড়াও রক্ত গ্রুপের ক্ষেত্রে আরো যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে, কেন আমরা রক্ত গ্রুপ করব, কেন না রক্তদান পদ্ধতির জন্য বলছিলাম RH পজিটিভ RH নেগেটিভ জানা খুব দরকার। কেন, গর্ভস্থ সন্তান যাতে সঠিকভাবে ভূমিষ্ঠ হতে পারে তার জন্য RH পজিটিভ নেগেটিভ জানাটা খুবই জরুরি হয়ে পড়ে। তাহলে এই সমস্তগুলো রক্ত গ্রুপ সম্বন্ধে জানলাম। মনে রাখতে হবে সার্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে, সার্বজনীন গ্রাহিতা বলা হয় এবি গ্রুপের রক্তকে। এবি গ্রুপের রক্তে কেন গ্রাহিতা বলা হচ্ছে, কারণ তার রক্তরসে কোনো অ্যাগ্লুটিনিন নেই বলে। ও গ্রুপের রক্তকে কেন সার্বজনীন দাতা বলা হচ্ছে, অ্যাগ্লুটিনোজেন নেই বলে, ফাঁকা। মনে রাখতে হবে অ্যাগ্লুটিনোজেনের উপর ভিত্তি করে আর অ্যাগ্লুটিনের উপর ভিত্তি করে ব্লাড গ্রুপ এ বি এবিও এরকম করা হয়। এই সিস্টেমটাকে বলা হচ্ছে এবিও সিস্টেম। খুব দ্রুততার সঙ্গে তোমাদের রক্তের গ্রুপের সম্বন্ধে বললাম। আমি বিভিন্ন ছক তোমাদের এর আগে দেখিয়ে দিয়েছি, সেগুলো তোমরা একবার দেখে নাও ভালো করে। এবার মনে রাখতে হবে রক্ততঞ্চন। রক্ততঞ্চনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোনো জায়গায় আমাদের কেটে গেল, যদি রক্ত জমাট না বাঁধে তাহলে কি হবে, সমস্ত রক্ত বেরিয়ে যাবে। সেই রক্ত যাতে জমাট বাঁধে তার জন্য কে কে দায়ী সেটা আমরা জেনে নেবো। এবার রক্ততঞ্চনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের প্রায় 3 থেকে 5 মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। রক্ত জমাট বাঁধার পর থেকে সেই জায়গাতে একটা হালকা হলুদ দ্রাব বর্ণের একটা তরল বেরিয়ে থাকে, লক্ষ্য করলে দেখা যাবে, সেটাকে বলা হচ্ছে কি সিরাম বলা হয়। তার মধ্যে কোনো ফাইব্রিনোজেন থাকে না। এবার আমি আসছি রক্ততঞ্চনগুলো খুব সহজ করে বলে দিচ্ছি। রক্ততঞ্চন পদ্ধতি হচ্ছে মানে প্রচুর খুবই জটিল, তোমাদের হয়তো এখন জানতে হবে না। 9-10 স্টেজের ক্ষেত্রে 13টা ফ্যাক্টর থাকে, 13টা ফ্যাক্টর এ বি এরা মানে 1-2 করে ফ্যাক্টর থাকে। সেই 13টা ফ্যাক্টরই সবসময় যে থাকে তাও নয়, একটা ফ্যাক্টর একটা ফ্যাক্টরকে উদ্দীপিত করে এবং রক্ততঞ্চন পদ্ধতিটাকে সম্পন্ন করে। আমি খুব সহজে বলে দিচ্ছি যে কি করে রক্ততঞ্চন হয়। মনে রাখতে হবে আঘাতপ্রাপ্ত অনুচক্রিকা থেকে প্রথমে থ্রম্বোপ্লাস্টিন নির্গত হয়। আঘাতপ্রাপ্ত অনুচক্রিকা এবং কলাকোষ থেকে থ্রম্বোপ্লাস্টিন নির্গত হয়। থ্রম্বোপ্লাস্টিনটা রক্তে প্রথম বেন এবং ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে থ্রোম্বিনে পরিণত করে। আমি দেখো লিখে দিয়েছি, রক্তে উপস্থিত প্রথম বিন এবং ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে থ্রোম্বিনে পরিণত করে। এই থ্রোম্বিনটা 3 নম্বর স্টেপে মনে রাখতে হবে, এই থ্রোম্বিনটা রক্তে উপস্থিত ফাইব্রিনোজেন, দেখিয়েছিলাম রক্তের উপাদান যখন দেওয়া হয় সেই ফাইব্রিনোজেন যে প্রোটিনটা থাকে তাকে ফাইবিন তন্তুতে ভেঙে দেয়। ফাইবিন প্রথমে মনোমার হয়, মানে একটা হয়, তারপর আবার ফাইবিনের পলিমার হয়ে যায়। ফাইবিন পলিমারটা কি করে, যে জায়গাটা আমাদের কেটে গেল সেই জায়গাটার উপরে একটা জালক সৃষ্টি করে দিচ্ছে। আর জালক যদি সৃষ্টি করে দেয় তাহলে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা কেউ বেরোতে পারবে না, আস্তে আস্তে রক্ত আর বাইরে বেরোবে না।
হ্যাঁ, সেই বাইরে যাতে না বেরোয় তার জন্য রক্ত তঞ্চিত হচ্ছে। তাহলে ফাইব্রিনোজেন এই জায়গাটা দেখে নাও, আর আমি তো ছকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে ছক দিয়ে দিচ্ছি কথা বলার মাঝখানে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে রক্ত তঞ্চনটা কেন দরকার না, যে সমস্ত ব্যক্তির ক্ষেত্রে হিমোফিলিয়া আছে, তাদের হিমোফিলিয়া মানে হচ্ছে মনে রাখতে হবে যদি কোনো কারণে কেটে যায় তাদের কিন্তু রক্ত তঞ্চন ব্যাহত হয়। মনে রাখতে হবে ওখানে আর একটা ফ্যাক্টর ক্রিসমাস ফ্যাক্টর দায়ী, সেখানে এর জন্য রক্তটা তঞ্চিত হয় না। হ্যাঁ, তা সেই রক্ত তঞ্চনটা যাতে আমাদের হয় সেটা আমাদের জানতে হবে, এবং রক্ত তঞ্চন করার জন্যে 13টা ফ্যাক্টরের মধ্যে কিচ্ছু জানতে হবে না, শুধু 3টি পদ্ধতি মনে রাখতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি দ্রুততার সঙ্গে। আঘাতপ্রাপ্ত অনুচক্রিকা থেকে মনে রাখতে হবে থ্রম্বোপ্লাস্টিন নির্গত হয় বা থ্রম্বোকাইনেজ আর কি নির্গত হয়। সেই থ্রম্বোপ্লাস্টিন রক্তে উপস্থিত 2 নম্বর রক্তে উপস্থিত প্রোথ্রম্বিন এবং ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে সেটাকে থ্রম্বিনে পরিণত করে। মনে রাখতে হবে একটু থ্রম্বিনে পরিণত করে। এই থ্রম্বিন রক্তে উপস্থিত ফাইব্রিনোজেনকে ফাইব্রিন তন্তুতে ভেঙে ফেলে, মানে ফাইব্রিন তন্তু তৈরি করে, যে ফাইব্রিন তন্তু আমাদের রক্তের যেখানে আঘাতপ্রাপ্ত স্থান সেখানে বেঁধে দেয়, অর্থাৎ রক্ত জালক আকার সৃষ্টি করে, যার ফলে কি হয় রক্ত তঞ্চিত হয়ে যায়। এগুলো তোমাদের রক্ত গ্রুপ সম্বন্ধে বললাম, রক্ত তঞ্চনের সম্বন্ধে বললাম। আমি অ্যানিমেটেড ওয়েতে কিছু প্রেজেন্টেশন করে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে ইংরেজিটার সঙ্গে দেখে নিয়ে তারপরে সেটা বাংলাতে আমি ট্রান্সলেট করে দিচ্ছি, দেখতে তোমাদের ভালো লাগবে। আমরা এবার রক্তে উপস্থিত অ্যান্টিজেন এবং রক্ত গ্রুপগুলোকে দেখে নিচ্ছি। রক্তের ওপরে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার ওপরে অ্যান্টিজেনগুলোর ওপরে বিচার করে আমরা রক্তের শ্রেণীবিভাগ করে থাকি। এখানে এ এবং বি দেখতে পাচ্ছি, এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন যদি দুটোই থাকে তখন হচ্ছে এবিও সিস্টেম, আর ও ক্ষেত্রে কোনো কিন্তু কিছুই অ্যান্টিজেন থাকে না। এগুলো হচ্ছে স্পেসিফিক ওয়েতে খুব এ এবং বিটা থাকে, এবং ব্লাড ট্রান্সমিশনের সময় ডোনার এবং হচ্ছে ব্লাড রেসিপিয়েন্টসের ব্লাড গ্রুপটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। যদি কোনো ম্যাচ না হয় তখন কিন্তু রক্ত দেওয়া যাবে না। এখানে যদি বিপরীত অ্যান্টিজেনগুলোর সঙ্গে যুক্ত হয়ে যায় তখন ব্লাড কোয়াগুলেট করবে এবং কিছু কিছু ক্ষেত্রে রোগী মারা পর্যন্ত যেতে পারে। সেই জন্যে ব্লাড ট্রান্সমিশনের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে দেখা যাচ্ছে এ এবং বি দুরকম হচ্ছে, মানে এ গ্রুপের ক্ষেত্রে এ অ্যান্টিজেন থাকে এবং বি গ্রুপের ক্ষেত্রে তারা কেবল এর কাছ থেকে নিতে পারবে এবং ও গ্রুপের কাছ থেকে রক্ত নিতে পারবে। আবার এবি যারা প্যাসিভ পেশেন্ট, হ্যাঁ, এবি ব্লাড গ্রুপের রক্তটা সবার কাছ থেকে গ্রহণ করতে পারবে, সেই জন্য বলা হয় ইউনিভার্সাল ব্লাড রিসিপিয়েন্ট এবি গ্রুপের রক্তকে। আর ও গ্রুপের রক্ত হচ্ছে সবাইকে রক্ত দিতে পারে, তাই ও গ্রুপের রক্তকে বলা হচ্ছে ইউনিভার্সাল ব্লাড ডোনার। এছাড়াও আছে আরএইচ সিস্টেম, যেটা হচ্ছে রিসেস নামক বানরের দেহে প্রথম অ্যান্টিজেন পাওয়া গেছিল। এখানে প্রায় 50 রকমের অ্যান্টিজেনের অস্তিত্ব পাওয়া গেলেও ডি অ্যান্টিজেনটা সব থেকে গুরুত্বপূর্ণ। সেই ডি অ্যান্টিজেনের ওপর বিচার করে আরএইচ ফ্যাক্টর বা আরএইচ পজিটিভ এবং নেগেটিভ করা হয়ে থাকে। আরএইচ পজিটিভ ব্যক্তি আরএইচ পজিটিভের কাছ থেকে নিতে পারবে, এবং নেগেটিভ ব্যক্তি আরএইচ নেগেটিভ কখনো আরএইচ পজিটিভের কাছ থেকে রক্ত নিতে পারবে না। এইরকমভাবে সমস্ত এবিও সিস্টেমটাকে আবার সাবগ্রুপ করা হয়েছে, অর্থাৎ মোট 8টা গ্রুপে ভাগ করা হয়েছে সমস্ত ব্লাড সিস্টেমকে। এছাড়াও 35 রকমের ব্লাড গ্রুপ সিস্টেম আছে, তার মধ্যে আমাদের লক্ষ্য করছি এবি ও এবং আরএইচ গ্রুপটা সব থেকে গুরুত্বপূর্ণ, বাকিগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। আমরা জানলে অবাক হয়ে যাব, আমাদের লোহিত রক্তকণিকায় প্রায় 100 রকমের অ্যান্টিজেনের উপস্থিতি পাওয়া গেছে, সেগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের ব্লাড ট্রান্সমিশনের ক্ষেত্রে এবিও এবং আরএইচ ফ্যাক্টরটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে সেই জন্য 100 অফ অ্যান্টিজেন পাওয়া গেলেও সেগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। এবিও টাইপটা হচ্ছে এবং আরএইচ ফ্যাক্টরটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কেন অধিকাংশ লোকের দেহে সেই এবিও এবং আরএইচ গ্রুপটা দেখা যায়। এটা মনে রাখতে হবে কি, যে এই এবি ও এবং আরএইচ ফ্যাক্টরটা হচ্ছে কোয়াগুলেট করতে খুব সিরিয়াস কোয়াগুলেট করে, যার ফলে এটা খুব ভাইটাল রক্ত নির্ণয়ের ক্ষেত্রে। অ্যান্টি এ এবং অ্যান্টি বি খেয়াল রাখতে হবে, এই অ্যান্টিবডিগুলো যদি তৈরি হয়ে যায় তখন কিন্তু রক্ত দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে। আর এখানে লক্ষ্য করে দেখা যাচ্ছে বিভিন্ন রক্ত গ্রুপ কত পার্সেন্টেজ থাকে সেটা লক্ষ্য করলাম। এছাড়াও অ্যান্টিজেনগুলো এবং কত যে আরো অন্যান্য অ্যান্টিজেন যেগুলো আছে সেগুলো খুব কম পার্সেন্টেজে থাকে, তাই সেগুলো গুরুত্বপূর্ণ নয়। এবিও সিস্টেমটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। বাকিগুলো হচ্ছে নেগেটিভগুলো যেগুলো থাকে ব্লাড গ্রুপের ক্ষেত্রে, সেগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়, 0.01% থাকে। বাকি অন্যান্যগুলোর ক্ষেত্রে কিন্তু
মানে এবিও আর আরএইচ গ্রুপটা যদি করা হয় তাহলে কিন্তু ব্লাড ট্রান্সমিশনটা সাকসেসফুল হবে, না হলে অ্যান্টিকোয়াগুলেট হয়ে যেতে পারে। আর ব্লাড ট্রান্সমিশনের সময় রক্তের গ্রুপটা ম্যাচিং করা খুব দরকার। ব্লাড গ্রুপ কি করে নির্ণয় করে আমরা দেখে নিই। এখানে প্রত্যেকটা জায়গাতে 1 ফোঁটা করে হচ্ছে 1 ফোঁটা করে রক্ত দেয়া হলো। এ, বি এবং আরএইচ এদের প্রত্যেকটার অ্যান্টি সিরাম দেয়া হলো। এ হচ্ছে নীল কালারের, বি হচ্ছে ইয়েলো কালারের, আর আরএইচটা হচ্ছে বর্ণহীন কালারের। এবার যদি দুটোতেই কোয়াগুলেট করে যায় তখন ব্লাড গ্রুপটা হবে এবি, আর যদি কোনো কোয়াগুলেট না করে, এতেও কোয়াগুলেট করলো না, বিতেও কোয়াগুলেট করলো না, তখন তাহলে ব্লাড গ্রুপটা হবে ও। আর আরএইচটা যদি পজিটিভ হয় তাহলে কোয়াগুলেট করে যাবে, আর যদি আরএইচটা যদি মানে কোয়াগুলেট না করে তাহলে হচ্ছে নেগেটিভ হবে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারবো কি, এ গ্রুপের রক্ত যদি কোয়াগুলেট করে যায় এ সিরামের সঙ্গে তাহলে এ গ্রুপের হবে, যদি বি গ্রুপের সঙ্গে করে তাহলে হচ্ছে বি গ্রুপের সিরাম হবে, আর যদি দুটো একসঙ্গে করে তাহলে এবি হয়ে যাবে। আর আরএইচটা পজিটিভ হলে কোয়াগুলেট করে যাবে, আর আরএইচটা যদি নেগেটিভ হয় কোয়াগুলেট করবে না। এর থেকে আমরা ব্লাড গ্রুপ নির্ণয় করতে পারি। আমরা আরেকবার ব্লাড গ্রুপটা হচ্ছে কেমন করে নির্ণয় করছে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্রথমে এ নীলটা, বি হচ্ছে অ্যান্টিসিরাম, বিটা ইয়েলো, আর আরএইচ ফ্যাক্টরটা হচ্ছে বর্ণহীন। এবার প্রত্যেকটাতে রক্তর ফোঁটাগুলো দিয়ে এ, তারপরে বি, আর হচ্ছে আরএইচ ফ্যাক্টরটাতে দেওয়া হলো। 4টে স্লাইড নেওয়া হলো। 4টে স্লাইডের মধ্যে যদি প্রথমটাতে কোয়াগুলেট করে যায় তাহলে হচ্ছে, যদি এর সঙ্গে যদি কোয়াগুলেট করে তাহলে এ গ্রুপের রক্ত হবে, এ বি যদি দুটোই কোয়াগুলেট করে তাহলে এবি গ্রুপের রক্ত হবে, আর যদি কোনোটাতেই কোয়াগুলেট না করে এ এবং বিতে তাহলে হচ্ছে ও গ্রুপের রক্ত হবে। আরএইচ এর সঙ্গে যদি কোয়াগুলেট করে তাহলে আরএইচ পজিটিভ হবে, আর না হলে আরএইচ নেগেটিভ হবে। আরেকবার আমরা দেখে নিই কিরকম ভাবে করছে এবং ব্লাড কোয়াগুলেশনটা কেমন ভাবে হচ্ছে। ম্যাচিং করা হচ্ছে, একটু ঘেটে দেওয়ার পরে লক্ষ্য করা হচ্ছে। প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, তৃতীয়, চতুর্থ 4টে স্লাইড নেওয়া হয়েছে। এবার একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে দেওয়ার পরে কোনটা কোয়াগুলেট করছে। প্রথমেরটা ও নেগেটিভ, তারপরে বি পজিটিভ, তারপরে ও পজিটিভ, তারপরে হচ্ছে বি পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত হলো। একে একে তারপরে আবার কোয়াগুলেট করছে। আর একবার আমরা দেখে নিচ্ছি ভালো করে, খুব সংক্ষিপ্ত ভিডিও বলে আর একবার আমি দেখাচ্ছি যাতে ভালো করে পরিষ্কার বোঝা যায়। আরেকবার করে ভালো করে ব্লাডটাকে মেশানো হচ্ছে যাতে কোয়াগুলেশনটা ভালো হয়। 4টে স্লাইড দেওয়া আছে, 4টে স্লাইডের মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে ও নেগেটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, বি পজিটিভ হচ্ছে 4র্থ নম্বর স্লাইডটা। এইভাবে রক্ত গ্রুপ নির্ণয়। আমরা এবার ব্লাড কোয়াগুলেশন বা রক্ত তঞ্চনটা জেনে নিই। এখানে লাগে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেটস বা অনুচক্রিকা, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এক্সট্রিনসিক ফ্যাক্টর, এবং আরও কমন পাথওয়ে থাকে, প্লাজমিন থাকে, ফাইব্রিনোজেন থাকে প্রভৃতি। এইগুলো সব কাজে লাগে। প্রথমে এরপরে আমরা দেখে নিচ্ছি কি, রক্তের মধ্যে থেকে যেখানটাতে আঘাতপ্রাপ্ত অংশ সেখান থেকে প্লেটলেটস গুলো বেরোচ্ছে এবং সেই প্লেটলেটস গুলো ব্লাড কোয়াগুলেশনে সাহায্য করছে। এগুলো লোহিত রক্তকণিকা, এর মাঝখানে ছোট ছোট প্লেটলেটস বা অনুচক্রিকা দেখা যাচ্ছে। বিভিন্ন রকমের ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক ফ্যাক্টর গুলো ব্লাড যেখান থেকে বেরোচ্ছে সেখান থেকে প্রথমে দেখাচ্ছে যে কিরকম ভাবে রক্তগুলো, লোহিত রক্তকণিকাগুলো সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, যে জায়গাটা আঘাতপ্রাপ্ত স্থান সেখান থেকে। যখন কোনো ছোট্ট জায়গায় যখন কেটে যায় তখন সেই আটারির জায়গাতে আস্তে আস্তে প্লেটলেটস গুলো জমা হতে থাকে, অনুচক্রিকাগুলো। সেই প্লেটলেটস গুলো আরো অন্যান্য প্লেটলেটস বা অনুচক্রিকাকে উত্তেজিত করে সেই জায়গাতে আসার জন্য। তারপরে সেই প্লেটলেটস গুলো সেই জায়গাটার উপরে একটা প্লাগের মতন সৃষ্টি করে। দেখতে পাচ্ছি আঘাতপ্রাপ্ত স্থানে, সেখানে ফাইব্রিনোজেন এবার আঘাতপ্রাপ্ত স্থানে যুক্ত হয়ে যাচ্ছে। আঘাতপ্রাপ্ত স্থানে ফাইব্রিনোজেন যুক্ত হয়ে যাওয়ার পরে বিভিন্ন রকমের ফ্যাক্টর গুলো সেখানে আটকে যাচ্ছে এবং তারা ব্লাড কোয়াগুলেশনের যে ক্যাসকেড, সেই ক্যাসকেডটাকে সম্পূর্ণ করছে। থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজ উৎসেচকটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজটা আরো অন্যান্য প্রথমবিন ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে থ্রোম্বিনে পরিণত করছে। সেই থ্রোম্বিনটা পরবর্তী ক্ষেত্রে রক্তে যে ফাইব্রিনোজেন, সেই ফাইব্রিনোজেন গুলোকে ফাইব্রিনে তন্তুর মতন করে দিচ্ছে
এই ফাইব্রিনগুলো বিভিন্ন রকমের জালক আকারে ছেড়ে দিচ্ছে। আর রক্তের মধ্যে যে প্লাজমিন থাকছে, সেই প্লাজমিনগুলো যে স্থানটা আঘাতপ্রাপ্ত হয়েছিল সেই স্থানগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং আঘাতপ্রাপ্ত স্থানে আবার রক্ত প্রবাহ চালু হয়ে যাচ্ছে, অর্থাৎ রক্ত সঞ্চিত হয়ে যাচ্ছে। আমরা এতক্ষণ ধরে রক্তের গ্রুপ এবং রক্ত তঞ্চন সম্বন্ধে জেনে নিলাম কিছুটা অ্যানিমেটেড ওয়েতে। বিস্তারিত আলোচনা করলাম রক্তের গ্রুপ, RH ফ্যাক্টর এবং রক্ত তঞ্চন সম্বন্ধে। এরপরেও যদি কোনো ছাত্রছাত্রীর কোনো কোয়ারিজ থাকে তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে 9433914950 এই নাম্বারে জানাতে পারো। একটু মন দিয়ে পড়াশোনা করো, একটু চেষ্টা করলেই পারবে। খুব সহজ জীবন বিজ্ঞান। আর আমি তো থাকছি তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য।